আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু আইন ২০১৩ সালের আইন। ধারা ১। ধারা ১ একে বলা হয়েছে সংক্ষিপ্ত পরিচিতি এবং কার্যকারিতার তারিখ। এই আইন শিশু আইন ২০১৩ নামে অভিহিত হবে এবং সরকার প্রজ্ঞাপন দ্বারা বা গেজেটীয় প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করবে সেই তারিখ হতে এই আইন কার্যকর হবে। ধারা ১-এর ২। ধারা ৩। ধারা ৩ আইনের প্রাধান্য, অর্থাৎ শিশু সংক্রান্ত যখন কোনো অপরাধ হবে, অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রযোজ্য হবে। অর্থাৎ শিশু সংক্রান্ত যে কোনো কিছু শিশু আইন ২০১৩ বিধান প্রযোজ্য হবে। তারে বলা হয়েছে শিশুর সংজ্ঞা। তারে শিশুর সংজ্ঞা অন্য কোনো আইনে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, এই শিশু আইন ২০১৩ উদ্দেশ্য পূরণ কল্পে শিশু বলতে বোঝায় ১৮ বছর অনূর্ধ্ব, ১৮ বছরের যে কোনো বয়স পর্যন্ত সকল ব্যক্তিকে শিশু বলা হয়। তাহলে শিশু বলতে কি বোঝায়? অনূর্ধ্ব ১৮ বছর, ১৮ বছরের বেশি নয়। ১৮ বছর হতে হবে অথবা ১৮ বছরের কম হতে হবে, ১৯ বছর হওয়া যাবে না। তাহলে ১৮ বছরের বেশি নয় এরূপ যে কোনো ব্যক্তিকে শিশু বলে কোন আইনে? শিশু আইনে, শিশু আইন ২০১৩ অনুযায়ী। শিশু আইন ২০১৩ উদ্দেশ্য পূরণ কল্পে শিশু বলতে বোঝায় অনূর্ধ্ব ১৮ বছর, ১৮ বছর বয়সের যে কোনো ব্যক্তিকে শিশু বলে। ধারা ৫ প্রবেশন কর্মকর্তা। ধারা ৫ প্রবেশন কর্মকর্তা। ধারা ৬ প্রবেশন কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য। প্রবেশন কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য। ধারা ১৩। ধারা ১৩ শিশু বিষয়ক ডেস্ক। শিশু বিষয়ক ডেস্ক কে গঠন করবেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোথায় করবেন? থানায় করবেন। দায়িত্ব কাকে দেবেন? একজন সাব ইন্সপেক্টর। যদি কোনো নারী সাব ইন্সপেক্টর থাকে তাহলে তাকে অগ্রাধিকার ভিত্তিতে দায়িত্ব অর্পণ করতে হবে। ধারা ১৩-১। ধারা ১৩-২। ১৩-২ বলা হয়েছে এই ডেস্কে যে অফিসার কাজ করবেন তাকে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসেবে অভিহিত করা হবে। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসেবে অভিহিত করা হবে কারণ তিনি শিশু সম্পর্কে যাবতীয় কার্যক্রম বা শিশুর অপরাধ সংক্রান্ত বা শিশু অপরাধী যে থাকবে তার সংক্রান্ত বিভিন্ন ধরনের কার্যকলাপ পালন করবেন বিধায় তাকে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা নামে অভিহিত করা যায়। ধারা ১৪ শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য হবে নিম্নরূপ। ক, ধারা ১৪ ক। কতে বলা হয়েছে শিশু বিষয়ক মামলার জন্য পৃথক নথি ও রেজিস্টার সংরক্ষণ করতে হবে। অর্থাৎ শিশু সংক্রান্ত যে কোনো মামলার ক্ষেত্রে পৃথক নথি এবং রেজিস্টার সংরক্ষণ করতে হবে। যদি বয়স্ক অপরাধীদের সাথে একত্রে যদি কোনো অপরাধ সংগঠন করে সেক্ষেত্রেও এই পৃথক নথি ও রেজিস্টারে শিশু অপরাধ সম্পর্কে লিপিবদ্ধ করতে হবে। আর বয়স্ক অপরাধী যারা থাকবে তাদের আলাদাভাবে কি করতে হবে? তাদের জন্য আলাদাভাবে মামলার নথি এবং রেজিস্টার সংরক্ষণ করতে হবে। ধারা ১৪ খ। শিশুকে যদি থানায় নিয়ে আসা হয় তাহলে শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব কি? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি? তার ৫টি দায়িত্ব আছে। সর্বপ্রথম দায়িত্ব হলো প্রবেশন কর্মকর্তাকে অবহিত করতে হবে। তারপর শিশুর পিতামাতা অথবা তাদের অবর্তমানে তাদের যে অভিভাবক থাকবে বা তত্ত্বাবধানকারী যে ব্যক্তি থাকবেন তাকে জানাইতে হবে। তারপর শিশুকে যখন থানায় নিয়ে আসা হবে, থানায় নিয়ে আসার পর তাকে মানসিক পরিচর্যা বা মানসিক সেবা প্রদান করতে হবে। তারপর শিশুর যদি কোনো চিকিৎসার ব্যবস্থা করার প্রয়োজন হয়, শিশুর যদি চিকিৎসার প্রয়োজন হয় তাকে চিকিৎসা সেবা দিতে হবে, তাকে হাসপাতালে বা ক্লিনিকে নিয়ে যেতে হবে।
তারপর শিশুর মৌলিক চাহিদা পূরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধারা 14 খ। 14 খর সর্ব সরেয়া রস্বই দীর্ঘ রস্ব, এই পাঁচটা দায়িত্ব শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা অবশ্যই অবশ্যই পালন করবেন। ধারা 14 গ। ধারা 14 গ, শিশুর বয়স নির্ধারণ করা হচ্ছে কিনা বা সঠিকভাবে বয়স নির্ধারণ করা হচ্ছে কিনা সেজন্য বিশ্বাসযোগ্য দলিলাদি পর্যালোচনা করা হচ্ছে কিনা তার দিকে লক্ষ্য রাখতে হবে। ধারা 14 গ। ধারা 14 ঘ, প্রবেশন কর্মকর্তার সহিত যৌথভাবে শিশুর বিরুদ্ধে আনীত অভিযোগ মূল্যায়নপূর্বক বিকল্প পন্থা অবলম্বন এবং সম্ভাব্যত জামিনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে ধারা 14 কতে বলা হয়েছে পৃথক নথি ও রেজিস্টার সংরক্ষণ করতে হবে, থানায় নিয়ে আসলে পাঁচটি দায়িত্ব পালন করতে হবে। তারপর গতে বলা হয়েছে শিশুর বয়স নির্ধারণে দলিলাদি কি করতে হবে, পর্যালোচনা করতে হবে, পর্যালোচনা করা হচ্ছে কিনা তার দিকে নজর রাখতে হবে। কে নজর রাখবেন? পুলিশ কর্মকর্তা, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। তারপরে ঘতে বলা হয়েছে শিশুর জামিনের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ শিশুর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগে সম্ভাব্যভাবে শিশুর জামিনের ব্যবস্থা করতে হবে। মতে বলা হয়েছে বিকল্প পন্থা অবলম্বন বা কোনো কারণে জামিনে মুক্তি প্রদান করা সম্ভব না হলে প্রথম হাজিরার পূর্বে সংশ্লিষ্ট শিশুকে নিরাপদ স্থানে প্রেরণ করতে হবে। অর্থাৎ 14 ঘ অনুযায়ী যদি শিশুকে জামিনের ব্যবস্থা করা না যায় সেক্ষেত্রে শিশুকে একটা নিরাপদ হেফাজতের ব্যবস্থা করতে হবে। ধারা 14 উম। ধারা 14 চ, প্রতি মাসে শিশুদের মামলার সংক্রান্ত, অর্থাৎ শিশুরা যে সকল অপরাধ করে এই শিশুদের অপরাধ সংক্রান্ত একটা প্রতিবেদন তৈরি করতে হবে। সেই প্রতিবেদন হক আকারে প্রবেশন কর্মকর্তার নিকট আর পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে প্রেরণ করতে হবে। এছাড়াও জেলা আইনগত সহায়তা কমিটিকে এর একটা কপি প্রদান করতে হবে। ধারা 14 চ। ধারা 14 ছতে বলা হয়েছে বিধি দ্বারা যদি অন্য কোনো দায়িত্ব দেওয়া থাকে তাহলে সে দায়িত্ব পালন করতে হবে। বর্কি জতে বলা হয়েছে উপরোক্ত কার্যাবলী সম্পাদনের প্রয়োজনে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা যাবে, অর্থাৎ ক থেকে ছ পর্যন্ত যে সকল কার্যক্রম আছে এই সকল কার্যক্রম পালনের জন্য যদি অন্যান্য কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হয় তাহলে সে ব্যবস্থাও শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা পালন করতে পারবেন। ধারা 14 বর্কিত। তাহলে ধারা 14 কতে বলা হয়েছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা যে সকল দায়িত্ব পালন করবেন। কতে বলা হয়েছে পৃথক নথি ও রেজিস্টার সংরক্ষণ করতে হবে। খতে বলা হয়েছে যদি থানায় নিয়ে আসা হয় তাহলে পাঁচটি দায়িত্ব পালন করতে হবে। গতে বলা হয়েছে শিশুর বয়স নির্ধারণের জন্য দলিলাদি প্রমাণাদি বা দলিলাদি পর্যালোচনা করা হচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখতে হবে। ঘতে বলা হয়েছে শিশুকে কি করতে হবে, জামিনের ব্যবস্থা করতে হবে। আর ওমতে বলা হয়েছে শিশুর যদি জামিনের ব্যবস্থা না হয় তাহলে তাকে হাজিরার দিন পর্যন্ত প্রথম হাজিরার দিন পর্যন্ত তাকে কি করতে হবে, শিশুকে নিরাপদ কোনো স্থানে প্রেরণের ব্যবস্থা করতে হবে বা নিরাপদ কোনো স্থানে রাখতে হবে। যাতে বলা হয়েছে শিশু সংক্রান্ত যে সকল অপরাধ হয় সেই সকল অপরাধের শিশুদের একটা তালিকা প্রস্তুত করতে হবে, ছক আকারে তালিকা প্রস্তুত করতে হবে। সেই তালিকা প্রস্তুত করে প্রবেশন কর্মকর্তাকে পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারে বা পুলিশ সদর দপ্তরে এবং জেলা আইনগত সহায়তা যে কমিটি থাকবে তাকে একটা কপি দিতে হবে। ছতে বলা হয়েছে বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো দায়িত্ব যদি থাকে সে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া উপরোক্ত যে কার্যাবলী আছে এই কার্যাবলী পালনের ক্ষেত্রে যদি অন্য কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধারা 14। ধারা 15-তে বলা হয়েছে পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্টটা কিভাবে প্রেরণ করতে হবে। ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, কোনো অপরাধ সংগঠনে প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশু জড়িত থাকলে, কোনো অপরাধ সংগঠনে প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশু জড়িত থাকলে পুলিশ রিপোর্ট বা ক্ষেত্রমত অনুসন্ধান রিপোর্ট বা তদন্ত প্রতিবেদন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশুর জন্য আলাদা আলাদা বা পৃথক পৃথক ভাবে প্রস্তুত
করে তা দাখিল করতে হবে। ধারা 15 (1) ধারা 15 বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশু কর্তৃক একত্রে সংঘটিত কোনো অপরাধ আমলে গ্রহণের ক্ষেত্রে তাদের অপরাধ পৃথক পৃথক ভাবে আমলে গ্রহণ করতে হবে। এই আমলে গ্রহণ কে করবেন? আদালত করবেন। ধারা 15(2) ধারা 15(2) ধারা 15তে বলা হয়েছে পুলিশ রিপোর্ট বা তদন্ত প্রতিবেদন অথবা অনুসন্ধান প্রতিবেদন কিভাবে প্রেরণ করতে হবে এবং কিভাবে আমলে গ্রহণ করতে হবে। আর এখানে বলা হয়েছে শিশু সংক্রান্ত যে অপরাধগুলো হয়, কোনো শিশু যদি কোনো বয়স্ক ব্যক্তির সাথে একত্রে যদি সংগঠিত হয়, একত্রে মিলিত হয় যদি কোনো অপরাধ সংগঠন করে, সেক্ষেত্রে কি করতে হবে? শিশুর অপরাধ এবং বয়স্ক ব্যক্তির অপরাধ সম্পর্কে আলাদা আলাদা ভাবে পৃথক পৃথক ভাবে অনুসন্ধান প্রতিবেদন বা তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করতে হবে। এই আদালতে যখন এই পৃথক পৃথক ভাবে এই তদন্ত প্রতিবেদন বা অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করা হবে, আদালত তখন পৃথক পৃথক ভাবে এই তদন্ত প্রতিবেদন বা অনুসন্ধান প্রতিবেদন আমলে গ্রহণ করবেন। ধারা 15(2) ধারা 15(ক) মামলা বিচারের জন্য প্রেরণ বা স্থানান্তর করতে হবে। কোনো অপরাধ আমলে গ্রহণ করার পর মামলাটি বিচারের জন্য প্রস্তুত করে শিশু কর্তৃক সংগঠিত কোনো অপরাধ বিচারের জন্য মামলাটি প্রয়োজনীয় কাগজপত্র সহ শিশু আদালতে প্রেরণ করতে হবে। আর বয়স্ক ব্যক্তি সম্পর্কে যে অপরাধের জন্য তদন্ত প্রতিবেদন বা অনুসন্ধান প্রতিবেদন পুলিশ অফিসার যে প্রেরণ করছেন, সেই অপরাধের বিচারের জন্য ক্ষমতা সম্পন্ন প্রয়োজনীয় কাগজপত্র সহ এখতিয়ার সম্পন্ন বা ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত বরাবর কি করতে হবে? প্রেরণ করতে হবে। আর গতে বলা হয়েছে দফা ক ও খ এর অধীন মামলা প্রেরণের বিষয়টি অবশ্যই পাবলিক প্রসিকিউটরকে অবহিত করতে হবে যে এই বিষয়ে একটি মামলা শিশু আদালতে প্রেরণ করা হয়েছে, আর এই বিষয়ে একটি মামলা এখতিয়ার সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত বরাবর প্রেরণ করা হয়েছে। ধারা 15(ক) আর ধারা 15(ক) আর ধারা 15(ক) ধারা 15 খুবই গুরুত্বপূর্ণ। পুলিশ রিপোর্ট বা অনুসন্ধান প্রতিবেদন বা তদন্ত প্রতিবেদন পৃথকভাবে প্রস্তুত করতে হবে ও আমলে গ্রহণ করতে হবে। ধারা 15 একে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি সহ বল বা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, যদি কোনো বয়স্ক ব্যক্তির সাথে কোনো শিশু অপরাধ করে, তাহলে এই বয়স্ক ব্যক্তির সাথে শিশু কর্তৃক অপরাধ আহ তদন্তের ক্ষেত্রে বা অনুসন্ধানের ক্ষেত্রে, অনুসন্ধান প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে তাদের পৃথক পৃথক ভাবে তদন্ত প্রতিবেদন বা অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে হবে। 15(2) বলা হয়েছে এই প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশু সংক্রান্ত যে অপরাধের অনুসন্ধান প্রতিবেদন যখন পৃথক পৃথক ভাবে আদালতে প্রেরণ করা হবে, আদালত তখন এই পৃথক পৃথক ভাবে অপরাধ কি করবেন? আমলে নিতে পারবেন। ধারা 15(2) ধারা 15 বলা হয়েছে মামলা বিচারের জন্য প্রেরণ ও স্থানান্তর। মামলা বিচারের জন্য প্রেরণ কে করবেন? আদালত করবেন। কোথায় করবেন? যে আদালতের ক্ষমতা আছে সেই আদালতে প্রেরণ করবেন। শিশু অপরাধের বিচারের জন্য শিশু আদালতে প্রেরণ করবেন, আর বয়স্ক অপরাধের বিচারের জন্য তার যে অপরাধ সেই অপরাধের ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট বা এখতিয়ার সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট বা আদালতে সেই অপরাধের বিষয়টি প্রেরণ করবেন। ধারা 15(ক) ধারা 15(ক) দফা। আর গ দফাতে বলা হয়েছে ক দফা ও খ দফায় যে মামলা প্রেরণ করা হয়েছে সেই মামলার বিষয়ে পাবলিক প্রসিকিউটরকে অবহিত করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনে 4(1)(ণ) 492 ধারা আর পিআইবি 413 414 বিধি। ধারা 20 শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ। শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ কোনটা হবে? যেদিন অপরাধ সংঘটিত হয়েছে অপরাধ সংঘটনের তারিখে হবে শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ। শুধু এটুক মনে রাখলেই হবে যে ধারা 20 শিশুর বয়স নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ। অর্থাৎ শিশুর বয়স নির্ধারণ করার জন্য প্রাসঙ্গিক তারিখ কোনটা হবে? শিশু যে তারিখে অপরাধটা সংঘটন করছে, অর্থাৎ কোনো মাসে যদি 15 তারিখ অপরাধ সংগঠন করে বা 10 তারিখ অপরাধ সংগঠন করে, এই 10 তারিখে হবে কি শিশুর বয়স নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ। ধারা 20 ধারা 21 বয়স অনুমান ও নির্ধারণ। বয়স অনুমান ও নির্ধারণ ধারা 21 আজকের নতুন পড়া ধারা 21 অভিযুক্ত হোক বা না হোক
কোনো কারণে যদি শিশুকে আদালতে হাজির করা হয়, কোনো অপরাধের দায়ে যদি হাজির করা হয়, অথবা অন্য কোনো কারণে যদি শিশুকে সাক্ষ্যদানের জন্য আদালতে হাজির করা হয়, তাহলে সাক্ষ্যদানের উদ্দেশ্য ব্যতিরেকে রেখে আনয়ন করা হলে এবং শিশু আদালতের নিকট তাকে শিশু বলে প্রতীয়মান না হলে উক্ত শিশুর বয়স যাচাই এর জন্য শিশু আদালত প্রয়োজনীয় তদন্ত ও শুনানি গ্রহণ করতে পারেন। ধারা 21-1। তাহলে ধারা 21-1 বলা হয়েছে বয়স অনুমান ও নির্ধারণ। ধারা 21 বলা হয়েছে বয়স অনুমান ও নির্ধারণ। অর্থাৎ কোনো অপরাধের জন্য যদি শিশুকে আদালতে হাজির করা হয়, বা কোনো শিশুকে যদি সাক্ষী সাক্ষ্যদানের উদ্দেশ্য ব্যতি রেখে সাক্ষীদানের উদ্দেশ্য ব্যতি রেখে যদি আদালতে হাজির করা হয়, একজন অপরাধীকে কখন একজন ব্যক্তিকে কখন সাক্ষ্য দান ব্যতীত আদালতে হাজির করা হয়, যদি সে মামলার বাদী হয় অথবা যদি সে মামলার বিবাদী হয়, হয় সে অপরাধ করছে না সে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এই দুইটা উদ্দেশ্যে যখন কোনো শিশুকে আদালতে হাজির করা হবে, আদালতে হাজির করার পর যদি ওই শিশুর বয়স যাচাই করার প্রয়োজন হয়, তাহলে শিশু আদালত প্রয়োজনীয় তদন্ত ও শুনানি গ্রহণ করতে পারবে। ধারা 21-1। ধারা 21-1। তাহলে ধারা 21-1 মূল বিষয়টি হলো, যদি কোনো শিশুকে আদালতে হাজির করা হয় এবং শিশু আদালতের নিকট তাকে শিশু বলে যদি প্রতীয়মান না হয়, অর্থাৎ আদালত যদি মনে করেন যে না এটা আসলে শিশু নয়, এটা শিশু হতে পারে না, তাহলে উক্ত শিশুর বয়স যাচাই এর জন্য শিশু আদালত কি করতে পারেন, প্রয়োজনীয় তদন্ত ও শুনানি গ্রহণ করতে পারেন। ধারা 21-1। ধারা 21-2। উপধারা 1-এর অধীনে তদন্ত ও শুনানিকালে যেরূপ সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে, তার ভিত্তিতে শিশুর বয়স সম্পর্কে শিশু আদালত উহার মতামত লিপিবদ্ধ করবে এবং শিশুর বয়স ঘোষণা করবে। ধারা 21-2। তো ধারা 21-1 বলা হয়েছে, কোন শিশুকে যদি সাক্ষ্যদানের উদ্দেশ্য ব্যতীত আদালতে হাজির করা হয় এবং আদালতে হাজির করার পর এখন দেখা গেল কোন শিশু অপরাধ করছে, অথবা কোন শিশু সাক্ষ্যদানের উদ্দেশ্য ব্যতীত আদালতে হাজির করা হয়েছে। এখন আদালতে হাজির করার পর আদালত মনে করতেছে আসলে এই শিশুটা যাকে হাজির করা হয়েছে সে আসলে শিশু নয়, সে বয়স্ক কোনো ব্যক্তি হতে পারে, সে শিশু হতে পারে না। এখন আদালত যখন অনুমান করবে যে শিশু নয়, তখন তাকে শিশু হিসেবে প্রমাণ করার জন্য কি করতে হবে, তদন্ত ও শুনানি গ্রহণ করতে হবে। কে তদন্ত এবং শুনানি গ্রহণ করবে? শুনানি গ্রহণ করবেন আদালত। তদন্তের জন্য পুলিশ অফিসারকে বলতে পারেন বা অন্য কোনো ব্যক্তিকে বলতে পারেন, এবং শুনানি তিনি নিজেই আদালতে গ্রহণ করতে পারেন। ধারা 21-1। ধারা 21-2। যদি তদন্ত ও শুনানিকালে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, তার ভিত্তিতে শিশুর বয়স সম্পর্কে শিশু আদালত উহার মতামত লিপিবদ্ধ করবে এবং শিশুর বয়স ঘোষণা করবে। তাহলে ধারা 21-1 বলা হয়েছে তদন্ত এবং শুনানি গ্রহণ করতে হবে। আর 21-2 বলা হয়েছে তদন্ত এবং শুনানি গ্রহণকালে যদি শিশুর কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় বা সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায়, সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শিশুর বয়স কি করতে হবে, বয়স সম্পর্কে শিশু আদালত তার মতামত লিপিবদ্ধ করবেন এবং শিশুর বয়স ঘোষণা করবেন যে 17 বছর, 16 বছর, 18 বছর বা 19-20 বছর, ঠিক আছে, যে কয় বছরই হবে না কেন, তার তথ্যের ভিত্তিতে বা প্রমাণের ভিত্তিতে বা দলিলের ভিত্তিতে সেই বয়স সম্পর্কে শিশু আদালত কি করবেন, তার মতামত লিপিবদ্ধ করবেন এবং শিশুর বয়স ঘোষণা করবেন, 17 বছর না 18 বছর না 16 বছর। ধারা 21-2। ধারা 21-3 বলা হয়েছে বয়স নির্ধারণের উদ্দেশ্য। বয়স নির্ধারণের উদ্দেশ্য, শিশু আদালত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে যে কোনো প্রাসঙ্গিক দলিল, রেজিস্টার, তথ্য বা বিবৃতি চাইতে পারবে। অর্থাৎ ধারা 21-3 বলা হয়েছে শিশু আদালত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে যে কোনো প্রাসঙ্গিক দলিল, রেজিস্টার, তথ্য বা বিবৃতি চাইতে পারবে। এখন দেখা গেল শুনানিকালে অথবা তদন্তকালে যদি ওই শিশুর বয়স নির্ধারণের জন্য কোনো প্রতিষ্ঠানের নিকট কোনো দলিল বা প্রমাণ যদি চাওয়া হয়, যেমন স্কুল কলেজের নিকট তার কি চাওয়া যেতে পারে, তার সার্টিফিকেট চাওয়া যেতে পারে, এসএসসি সার্টিফিকেট, জেএসসি সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের ভিত্তিতে কি বয়স নির্ধারণ করা যেতে পারে। অথবা ইউনিয়ন পরিষদে কি চাইতে পারেন, ইউনিয়ন পরিষদে শিশুর জন্ম নিবন্ধন,
শিশুর যে জন্ম নিবন্ধন থাকবে সেই জন্ম নিবন্ধন ইউনিয়ন পরিষদের কাছে আদালত চাইতে পারেন। ধারা 21-এর 3 ক। ধারা 21-এর 3 ক। ধারা 21-এর 3 খ। দফা ক তে উল্লেখিত দলিল, রেজিস্টার, তথ্য বা বিবৃতি উপস্থাপন করার জন্য আদালত যে কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর উপর সাক্ষীর সমন জারি করতে পারেন। তাহলে ধারা 21-এর 3 কতে বলা হয়েছে, শিশু আদালত যদি মনে করেন শিশুর বয়স নির্ধারণের জন্য কোনো প্রাসঙ্গিক দলিল বা কোনো কাগজপত্র বা কোনো প্রমাণাদি কোনো প্রতিষ্ঠান বা কোনো কর্মচারীর নিকট চাওয়া প্রয়োজন, তাহলে তিনি কি করতে পারেন? সেই প্রতিষ্ঠান বা কর্মচারীর নিকট বা কর্মকর্তার নিকট সেই দলিল চাইতে পারেন। ধারা 21-এর 3 ক। আর খতে বলা হয়েছে, ক দফা অনুসারে যে ব্যক্তির নিকট বা যে প্রতিষ্ঠানের নিকট বা যে কর্মচারীর নিকট বা কর্মকর্তার নিকট এই দলিল চাওয়া হয়েছে, সেই দলিল উপস্থাপন করার জন্য, তথ্য বা বিবৃতি উপস্থাপন করার জন্য আদালত কি করতে পারেন? ওই ব্যক্তিকে সাক্ষীর সমনের মাধ্যমে হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 21-এর 3 খ। ধারা 21-এর 3 খ। ধারা 21-এর 4, এই ধারার অধীনে শিশু কর্তৃক সংগঠিত, শিশু আদালত কর্তৃক উদ্ঘাটিত এবং কোন শিশুর ঘোষিত বয়স এই আইনের উদ্দেশ্যে উক্ত শিশুর প্রকৃত বয়স বলে গণ্য হবে। অর্থাৎ আদালত যখন শিশুর বিভিন্ন শিশুর শিশুর তদন্ত এবং শুনানিকালে, এবং এই তদন্ত এবং শুনানির এক পর্যায়ে যখন বিভিন্ন সাক্ষ্য প্রমাণাদি পাওয়া যাবে, দলিলাদি পাওয়া যাবে, এই দলিলাদির ভিত্তিতে শিশুর যখন বয়সটা নির্ধারণ করা হবে এবং আদালত যখন এই বয়সটা ঘোষণা করবেন, তখন তার এই বয়স শিশুর বয়স বলে, শিশুর প্রকৃত বয়স বলে গণ্য হবে। এবং পরবর্তীকালে যদি উক্ত বয়স ভ্রমাত্মক প্রমাণিত হয়, অর্থাৎ মিথ্যা যদি প্রমাণিত হয়, উহার কারণে শিশু আদালত প্রদত্ত কোনো আদেশ বা রায় অকার্যকর বা অবৈধ হবে না। অর্থাৎ শিশু আদালতে কোনো অপরাধের বিচার হবে, ওই অপরাধের বিচারের ক্ষেত্রে যখন আদালত ওই শিশুর বয়স নির্ধারণের জন্য তদন্ত করবেন, তারপর শুনানি করবেন বা বিভিন্ন সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে যখন তার বয়স নির্ধারণ করে শিশু হিসেবে তার বয়স ঘোষণা করবেন, ঘোষণা করার পর তিনি কি করবেন? ওই অপরাধের তো নিষ্পত্তি করার জন্য একটা রায় দেবেন। রায় দেওয়ার পরে অন্য কোনো সময় যদি ওই শিশুর বয়সটা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আদালত কর্তৃক যে রায় দেওয়া হয়েছে সে রায় অকার্যকর বা অবৈধ হবে না। ধারা 21-এর 4। তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তিকে ইতপূর্বে শিশু আদালত কর্তৃক শিশু নয় মর্মে যদি ঘোষণা করা হলেও কোনো সন্দেহাতীত দালিলিক প্রমাণ দ্বারা তাকে শিশু হিসেবে প্রমাণ করা সম্ভব হলে উক্ত আদালত যথাযথ যুক্তি উপস্থাপন পূর্বক সংশ্লিষ্ট শিশুর বয়স সম্পর্কে প্রদত্ত উহার পূর্বের মতামত পরিবর্তন করতে পারবেন। ধারা 21-এর 4। ধারা 21-এর 4। ধারা 21-এর মূল বিষয় হলো, যখন কোনো শিশুকে শিশু আদালত শিশু হিসেবে ঘোষণা করেন এবং ঘোষণা করার পর যখন ওই অপরাধের রায় প্রদান করেন, রায় প্রদান যে করা হয়, রায় প্রদান শেষে যদি অন্য কোনো ভাবে ওই ব্যক্তি যে শিশু নয় সেটা যদি প্রমাণ হয়, তাহলে আদালত যে রায় প্রদান করছেন সে রায় কি হবে না? অকার্যকর হবে না বা বাতিল হবে না বা অবৈধ ঘোষণা করা যাবে না। ধারা 21-এর 4। আর একটা বিষয় বলা হয়েছে, যদি আদালত ওই শিশুকে শিশু হিসেবে ঘোষণা না করে যদি কোনো আম, আরেকটা বিষয় বলা হয়েছে, কোনো ব্যক্তিকে যদি শিশু কর্তৃক যদি ঘোষণা না করে যে এই ব্যক্তি আসলে শিশু নয়, তাহলে কোনো সন্দেহাতীত দালিলিক প্রমাণ দ্বারা যদি তাকে শিশু হিসেবে প্রমাণ করা সম্ভব হয়, তাহলে আদালত যথাযথ যুক্তি উপস্থাপন পূর্বক সংশ্লিষ্ট শিশুর বয়স সম্পর্কে প্রদত্ত উহার পূর্বের যে মতামত, সেই মতামত তিনি পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আদালত পূর্বেই যে মতামত দিছে যে এই ব্যক্তি আসলে শিশু নয়, এটা আসলে বয়স্ক কোনো ব্যক্তি, এ শিশু হতে পারে না, আদালত যে মতামত প্রদান করছেন সে মতামত পরিবর্তন করে কি করা যাবে? এই ব্যক্তি যে শিশু সেই মতামতটা গ্রহণ করা যাবে। ধারা 21-এর 4। তো ধারা 21-এর 1, বয়স অনুমান ও নির্ধারণ। কোনো কারণে যদি আদালতে শিশুকে হাজির করা হয়, তাহলে সেই শিশু নিয়ে যদি
কোনো সন্দেহ পোষণ হয়, আদালত যদি কোনো সন্দেহ পোষণ করেন, তাহলে সেই শিশুর বয়স নির্ধারণ করার জন্য আদালত প্রয়োজনে তদন্ত ও শুনানি গ্রহণ করতে পারবেন। ধারা 21-1। ধারা 21-2 বলা হয়েছে, তদন্ত এবং শুনানি গ্রহণকালে যেরূপ সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে তার ভিত্তিতে আদালত ওই শিশুর বয়স নির্ধারণ করবেন এবং বয়স ঘোষণা করবেন। ধারা 21-2। ধারা 21-3 বলা হয়েছে বয়স নির্ধারণের উদ্দেশ্য। অর্থাৎ শিশু আদালত যদি মনে করেন যে এই বয়স নির্ধারণের জন্য কোনো প্রতিষ্ঠান বা কোনো কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তির নিকট কোনো দলিলাদি বা কোনো প্রাসঙ্গিক কোনো রেজিস্টার, কোনো প্রাসঙ্গিক কোনো দলিল বা কোনো রেজিস্টার বা কোনো কোনো তথ্য বা কোনো বিবৃতি প্রয়োজন, তাহলে তিনি কি করতে পারেন, সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠানের কাছে সেই বিবৃতি, দলিল বা তথ্য বা কি প্রাসঙ্গিক যে দলিল থাকবে সেগুলো তিনি কি করতে পারেন, চাইতে পারেন। অর্থাৎ একটা শিশুর বয়স নির্ধারণ করার জন্য যে সকল জিনিস প্রয়োজন, সে সকল জিনিস যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নিকট যদি পাওয়া যায়, কোনো পাওয়া যায় বা পাওয়া যাইতে পারে, তাহলে আদালত কি করতে পারেন, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সেই জিনিসটা তিনি চাইতে পারেন। ধারা 21-3 ক। আর খতে বলা হয়েছে, ক দফা অনুসারে যখন কোনো ব্যক্তিকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে এই জিনিসগুলো চাওয়া হবে, তখন আদালত কি করতে পারেন, ওই ব্যক্তিকে সাক্ষীর সমন দিয়ে ওই জিনিসগুলো হাজির করার জন্য, আদালতে হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন। অর্থাৎ সাক্ষীর সমন আদালত ইস্যু করতে পারেন এবং ইস্যুর মাধ্যমে ওই ব্যক্তিকে ওই সংশ্লিষ্ট দলিল, বিবৃতি বা তথ্য আদালতে হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 21-3 খ। তো ধারা 21-1 কি করা যাবে, তদন্ত এবং শুনানি গ্রহণ করা যাবে। ধারা 21-2 তদন্ত এবং শুনানি গ্রহণকালে যদি কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়, কোনো দলিলাদি পাওয়া যায়, তার ভিত্তিতে বা কোনো সাক্ষ্য প্রমাণাদি যদি পাওয়া যায়, তার ভিত্তিতে শিশুর বয়স সম্পর্কে শিশু আদালত কি করবেন, মতামত লিপিবদ্ধ করবেন এবং শিশুর বয়স ঘোষণা করবেন। ধারা 21-3 বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট হতে কি কোনো দলিল বা কোনো প্রাসঙ্গিক তথ্য বা বিবৃতি যদি পাওয়া যায়, তাহলে তিনি চাইতে পারবেন। আর যার কাছে চাইতে পারবেন তাকে হাজির করার জন্য সাক্ষীর সমন ইস্যু করতে পারবেন। ধারা 21-4 দুইটা বিষয়। আদালত যদি কোনো তথ্য প্রমাণ পায়, সেই তথ্য প্রমাণের ভিত্তিতে যদি কোনো ব্যক্তিকে শিশু হিসেবে ঘোষণা করেন এবং ঘোষণা করার পর যদি কোনো রায় প্রদান করেন, তাহলে সে রায় কি হবে, কার্যকর, অবশ্যই কার্যকর হবে। তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তি যদি ওই বিষয়ে যদি মিথ্যা প্রমাণ করতে পারেন, ওই আহ, আহ, শিশু আদালত যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শিশু হিসেবে গণ্য করছে, এখন অন্য কোনোভাবে যদি সেটা যদি মিথ্যা প্রমাণিত হয়, মিথ্যা প্রমাণিত হওয়ার পর যদি ওটা যদি শিশু না হয়, তাহলে আদালত যে রায় প্রদান করছেন বা আদালত যে আদেশ প্রদান করছে, সে আদেশ কার্যকর, অকার্যকর বা অবৈধ বলে ঘোষণা করা যাবে না। অর্থাৎ আদালত যখন রায় দিচ্ছেন এবং যে তথ্যের ভিত্তিতে বা যে প্রমাণাদির ভিত্তিতে শিশু হিসেবে বিবেচনা করছেন, তখন আদালত কর্তৃক সেই রায় অকার্য হবে না, বাতিল হবে না বা অবৈধ বলে ঘোষণা করা যাবে না। তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তি যদি ইতিপূর্বে শিশু আদালত কর্তৃক শিশু নয় মর্মে যদি গণ্য করা হয়, কিন্তু পরবর্তীতে যদি কোনো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শিশু হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ ওই ব্যক্তি যে আসলে শিশু, সেই শিশু হিসেবে যদি গণ্য করা হয়, তাহলে আদালত যে পূর্বে মতামত প্রদান করেছেন যে ওই ব্যক্তি শিশু নয়, ওটা বয়স্ক কোনো ব্যক্তি হতে পারে, তাহলে আদালতের এই বিবৃতি কি করা যাবে, পরিবর্তন করা যাবে যে ওই ব্যক্তি আসলে শিশু। ধারা 21-4। ধারা 21-4-এর মূল হলো দুইটা বিষয়। যখন আদালত কোনো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কোনো ব্যক্তিকে শিশু হিসেবে গণ্য করবেন এবং সেই শিশু অপরাধের যখন রায় প্রদান করবেন, সে রায় কার্যকর হবে। কিন্তু অন্য কোনোভাবে যদি সেই শিশু যে শিশু নয় তা যদি প্রমাণ হয়, তাহলে আদালত কর্তৃক রায় অকার্যকর বা বাতিল বলে গণ্য হবে না বা অবৈধ বলে গণ্য হবে না। তবে শর্ত থাকে যে কোনো আদালত যদি কোনো শিশুকে যদি কোনো ব্যক্তি হিসেবে গণ্য করেন, অর্থাৎ শিশু নয় মর্মে যদি কোনো ব্যক্তি হিসেবে বা বয়স্ক ব্যক্তি হিসেবে যদি গণ্য করেন, তাহলে ওই বিষয়টি যদি ভুল প্রমাণিত হয়, পরবর্তীতে কোনো সময় যদি প্রমাণ করা যায় যে আসলে ওই ব্যক্তি শিশু ছিল, বয়স্ক কোনো ব্যক্তি ছিল না, বা শিশু নয় মর্মে যাকে ঘোষণা করা হয়েছে আসলে সে শিশু ছিল, তাহলে আদালত কর্তৃক যে বিবৃতি প্রদান করা হয়েছে বা যে মতামত প্রদান করা হয়েছে, সে মতামত পরিবর্তন করা যাবে এবং ওই ব্যক্তি যে শিশু, সে শিশু হিসেবে নতুন করে মতামত প্রদান করা যাবে। ধারা 21-4। ধারা 21টা বোঝা গেল শিশুর বয়স নির্ধারণ সম্পর্কে।
ধারা 21, বুঝতে কোনো সমস্যা আছে? এনামুল ভাই, স্যার বোঝা সমস্যা নাই স্যার, বুঝতে পারছি স্যার। আর একবার বললি, ধারা 21, শিশুর বয়স নির্ধারণ। শিশুর বয়স কিভাবে নির্ধারণ করা হবে? শিশুর বয়স নির্ধারণের পদ্ধতি। ধারা 21-1, শিশুকে যখন কোনো কারণে আদালতে হাজির করা হবে, আসলে ওই ব্যক্তি শিশু কিনা তা প্রমাণ করার জন্য আদালত কি করতে পারেন? তদন্ত করতে পারেন এবং শুনানি গ্রহণ করতে পারেন। ধারা 21-1। ধারা 21-2, এই তদন্ত ওই শুনানিকালে যদি কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, তার ভিত্তিতে আদালত কি করবেন? ওই শিশুর বয়স নির্ধারণ করবেন এবং শিশুর বয়স নির্ধারণ পূর্বক তাকে করবেন, লিপিবদ্ধ করবেন, তার মতামত লিপিবদ্ধ করবেন, আসলে সে শিশু কিনা বা বয়স্ক ব্যক্তি কিনা এই বিষয়ে তিনি মতামত লিপিবদ্ধ করবেন এবং শিশুর বয়স ঘোষণা করবেন। ধারা 21-2। ধারা 21-3 বলা হয়েছে, শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো দলিলাদি বা প্রমাণাদি বা কোনো তথ্য বা বিবৃতির যদি প্রয়োজন হয় এবং তার যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে, তাহলে তিনি চাইতে পারবেন। কে চাইতে পারবেন? আদালত চাইতে পারবেন। ধারা 21-3 ক। আর খতে বলা হয়েছে, ক দফা অনুসারে যার কাছে এই দলিল সাক্ষ্য প্রমাণাদি চাওয়া হয়েছে, তাকে এই দলিল সাক্ষ্য প্রমাণাদি হাজির করার জন্য আদালত কি করতে পারেন? সাক্ষীর সমন ইস্যু করতে পারেন। ধারা 21-3 খ। আর 21-4 বলা হয়েছে দুইটা বিষয়। প্রথমে, শিশু হিসাবে গণ্য করে কি করবেন? রায় প্রদান করবেন। শিশু হিসেবে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শিশু হিসেবে গণ্য করে ওই ব্যক্তিকে শিশু হিসেবে মতামত লিপিবদ্ধ করে এবং ঘোষণা করে কি করবেন? রায় প্রদান করবেন। কোনো কারণে যদি ওই ব্যক্তি যে শিশু নয় সেটা যদি প্রমাণ হয়, তাহলে আদালত যে রায় প্রদান করছেন সে রায় কি হবে না? বাতিল বা অকার্যকর বা অবৈধ হবে না। আর দ্বিতীয় বিষয়টি হলো, আদালত যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শিশু নয় মর্মে যদি ঘোষণা করেন, যখন শিশু নয় তখন কি হবেন? উনি বয়স্ক ব্যক্তি হবেন, অর্থাৎ 18 বছরের বেশি হবে। 19, 20, 21, 22 বছরের যদি কোনো ব্যক্তি হয়, এই ব্যক্তি যদি কোনোভাবে যদি আবার পরবর্তীতে প্রমাণ করা যায় যে আসলে ওই ব্যক্তি ব্যক্তি নয়, শিশু ছিল, তখন আদালত যে মতামত প্রদান করতেন সেই মতামত পরিবর্তন করা যাবে। ধারা 21-4। একটু কষ্ট মনে হয়, আসলে তেমন কোনো কষ্ট নয়। যদি একটু পড়েন, পরবর্তীতে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। শিশু আদালতের অধিবেশনে উপস্থিত অনুমতি প্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ যখন কোনো অপরাধের কারণে শিশুর বিচার হয় বা শিশু সংক্রান্ত যখন আদালতে কোনো অধিবেশন চলে, ওই অধিবেশনে কোন কোন ব্যক্তি হাজির থাকতে পারেন তা বলা হয়েছে ধারা 23। ধারা 23, এই আইনের বিধান সাপেক্ষে, অর্থাৎ শিশু আইনের বিধান সাপেক্ষে নিম্ন বর্ণিত ব্যক্তিগণ ব্যতীত অন্য কোনো ব্যক্তি শিশু আদালতের অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না। উপস্থিত থাকতে পারবেন না। অর্থাৎ শিশু সংক্রান্ত যখন কোনো অপরাধের বিচার চলবে, ওই শিশু আদালতে যে সকল ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন তারা হলেন নিম্নরূপ। ধারা 23-ক, সংশ্লিষ্ট শিশু, অর্থাৎ যে শিশুর অপরাধের বিচার হবে সে শিশু তো আদালতে অবশ্যই উপস্থিত থাকবেন। ধারা 23-ক, শিশু। খতে বলা হয়েছে, শিশুর পিতামাতা এবং তাদের উভয়ের অবর্তমানে শিশুর তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ বা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্য। তাহলে কতে বলা হয়েছে শিশু নিজেই উপস্থিত থাকবেন, খতে বলা হয়েছে শিশুর পিতামাতা বা শিশুর আইনানুগ কোন অভিভাবক উপস্থিত থাকবেন। গতে বলা হয়েছে শিশু আদালতের কর্মকর্তা ও কর্মচারী, যখন আদালতে কোনো বিচার কার্যক্রম চলে তখন শিশু আদালতে বিভিন্ন আদালতের কর্মচারী কর্মকর্তারা কি করেন? হাজির থাকেন। এই ব্যক্তিগণ কি করবেন? শিশু আদালতের অধিবেশন চলাকালে এই আদালতের কর্মচারী ও কর্মকর্তা হাজির থাকবেন। ঘতে বলা হয়েছে শিশু আদালতে উত্থাপিত মামলা ও কার্যধারার পক্ষগণ, অর্থাৎ শিশু বিষয়ক বা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, মামলা সংশ্লিষ্ট আইনজীবী এবং প্রবেশন কর্মকর্তা সহ মামলা বা কার্যধারার সহিত সরাসরি সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি। আর উমতে বলা হয়েছে, হাজির থাকার বা হাজির হবার জন্য শিশু আদালত কর্তৃক বিশেষভাবে অনুমতি প্রাপ্ত কোনো ব্যক্তি শিশু আদালতে হাজির থাকবেন। ধারা 23-ম।
এখানে হাজির থাকার বা হাজির হওয়ার জন্য শিশু আদালত কর্তৃক বিশেষভাবে অনুমতিপ্রাপ্ত কোন কোন ব্যক্তি হতে পারেন? বয়স নির্ধারণের যদি কোনো প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি বা কোনো কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তিকে যদি হাজির করার প্রয়োজন হয়, তাহলে সেই অনুমতিপ্রাপ্ত ব্যক্তি কি করতে পারবেন? হাজির থাকতে পারবেন। ধারা 23-এর অম। তাহলে ধারা 23-এর অর্থাৎ পাঁচ ধরনের লোক এখানে হাজির থাকতে পারবেন। ধারা 23-এর কতে সংশ্লিষ্ট শিশু, হতে বলা হয়েছে সংশ্লিষ্ট শিশুর পিতামাতা বা অভিভাবক বা আইনানুগ কোনো অভিভাবক। গতে বলা হয়েছে শিশু আদালতের কর্মকর্তা এবং কর্মচারী, শিশু আদালতের কর্মকর্তা এবং কর্মচারী। আর ঘতে বলা হয়েছে এখানে পুলিশ কর্মকর্তা, যিনি এই অপরাধের তদন্ত করবেন বা অপরাধের অনুসন্ধান করবেন, সেই কর্মকর্তা। তারপর এখানে যে আদালতে যে আইনজীবী মামলা লড়বেন, সে আইনজীবী থাকবেন। সেই সাথে প্রবেশন কর্মকর্তা থাকবেন, প্রবেশন কর্মকর্তা থাকবেন, এবং সংশ্লিষ্ট অন্যান্য যদি কোনো কর্মকর্তা থাকার প্রয়োজন হয় তারাও থাকতে পারবেন। তারপরে বলা হয়েছে আদালত কর্তৃক অনুমতিপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তিও আদালতে হাজির থাকতে পারবেন। ধারা 23। তাহলে যদি কখনো প্রশ্ন হয় যে শিশু আদালতের অধিবেশন চলাকালে কোন কোন ব্যক্তি হাজির থাকতে পারবেন, বিস্তারিত আলোচনা করুন। তাহলে আপনার উত্তর হবে শিশু আইনের 23 ধারা অনুযায়ী শিশু আইনের 23 ধারা অনুযায়ী শিশু আদালতের অধিবেশন চলাকালে যে সকল ব্যক্তি হাজির থাকতে পারবেন তারা নিম্নরূপ। ধারা 23-এর কতে বলা হয়েছে সংশ্লিষ্ট শিশু হাজির থাকতে পারবেন। খতে বলা হয়েছে সংশ্লিষ্ট শিশুর পিতামাতা বা আইনানুগ অভিভাবক বা অন্য কোনো অভিভাবক যদি থাকেন তাহলে সেই অভিভাবক হাজির থাকতে পারবেন। গতে বলা হয়েছে আদালতের কর্মকর্তা এবং কর্মচারী হাজির থাকতে পারবেন। ঘতে বলা হয়েছে শিশু বিষয়ক অপরাধের তদন্ত বা অনুসন্ধানকারী পুলিশ কর্মকর্তা হাজির থাকতে পারবেন। শিশুদের বিষয়ে যে আইনি লড়াই লড়তেছে যারা আইনজীবী আছেন তারা হাজির থাকতে পারবেন। তারপর প্রবেশন কর্মকর্তা যে আছেন প্রবেশন কর্মকর্তাও হাজির থাকতে পারবেন। তারপর বলা হয়েছে মতে যদি আদালত কর্তৃক অনুমতিপ্রাপ্ত কোনো ব্যক্তি থাকেন তাহলে সেই অনুমতিপ্রাপ্ত ব্যক্তিও আদালতে হাজির থাকতে পারবেন। ধারা 23-এর অম। তাহলে ধারা 23 বোঝা গেল। জি স্যার, বোঝা গেছে। ধারা 24। ধারা 24, অভিযুক্ত শিশুর পিতা মাতা বা অভিভাবকের শিশু আদালতে উপস্থিতি। এখানে যে মূল বিষয়টা হলো, যদি শিশুর পিতামাতা বা অভিভাবক যদি আদালত থেকে বেশি দূরে থাকে, মোট কথা 24 ধারায় যে কথাটা বলা হয়েছে, আদালত থেকে তারা যদি বেশি দূরে থাকে তাহলে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় দিয়ে হাজির হওয়ার জন্য আদালত নির্দেশ প্রদান করবেন। ধারা 24। এই আইনের অধীন শিশু আদালতে হাজিরকৃত শিশুর মাতা পিতা এবং তাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ বা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্য বর্তমান থাকলে এবং তিনি বা তারা যুক্তিসঙ্গত দূরত্বে যদি বসবাস করেন, শিশু আদালত সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আদালতে হাজির হতে নির্দেশ প্রদান করতে পারবে। তবে শর্ত থাকে যে উল্লেখিত ব্যক্তিবর্গ যুক্তিসঙ্গত দূরত্বের বাইরে বসবাস করলে শিশু আদালত যুক্তিসঙ্গত সময় নির্ধারণ করে তাদেরকে আদালতে হাজির হতে নির্দেশ প্রদান করবে। ধারা 24। ধারা 24। ধারা 24-এ বলা হয়েছে এই আইনের অধীন শিশু আদালতে হাজিরকৃত শিশুর পিতামাতা বা অভিভাবক বা আইনানুগ অভিভাবক অথবা অন্য কোনো অভিভাবক অথবা বর্ধিত পরিবারের সদস্য যেই থাকবেন তাকে আদালতে হাজির করার জন্য আদালত কি করতে পারবেন? নির্দেশ দিতে পারবেন। তারা যদি যুক্তিসঙ্গত দূরত্বে বসবাস করে, শিশু আদালত সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আদালতে হাজির হতে নির্দেশ প্রদান করবে। ধারা 24। তবে তারা যদি একটু অতিরিক্ত দূরত্বে যদি বসবাস করে তাহলে কি করবে? আদালত যুক্তিসঙ্গত একটা সময় নির্ধারণ করে দেবে। সময় নির্ধারণ করে দিয়ে সেই সময়ের ভিতরে আদালতে হাজির হওয়ার জন্য কি করবেন? নির্দেশ প্রদান করবেন। ধারা 24। তাহলে ধারা 20-এ বলা হয়েছে শিশুর বয়স নির্ধারণ প্রাসঙ্গিক তারিখ। ধারা 21-এ বলা হয়েছে শিশুর বয়স নির্ধারণের পদ্ধতি। ধারা 24 বলা হয়েছে অভিযুক্ত শিশুর পিতামাতা বা অভিভাবক। ধারা 23-এ বলা হয়েছে শিশু আদালতে অধিবেশনে যে সকল ব্যক্তি হাজির থাকতে পারবেন। ধারা 23। আর ধারা 24-এ বলা হয়েছে অভিযুক্ত শিশুর পিতামাতা বা অভিভাবককে আদালতে হাজির করার জন্য আদালত নির্দেশ দিতে পারেন। তবে তারা যদি যুক্তিসঙ্গত দূরত্বে বসবাস করেন তাহলে তাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে
তাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে বা যুক্তিসঙ্গত সময় নির্ধারণ করে তাদেরকে আদালতে হাজির করার জন্য আদালত নির্দেশ প্রদান করতে পারেন। ধারা 24। ধারা 24। ধারা 20-এ বলা হয়েছে শিশুর বয়স নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ কোন তারিখ হবে? শিশু যে তারিখে অপরাধ সংঘটন করছে সেই তারিখটাই শিশুর বয়স নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ হবে। আর 21-এ বলা হয়েছে শিশুর বয়স অনুমান এবং শিশুর বয়স নির্ধারণ। ধারা 21। ধারা 21-এ বলা হয়েছে যে শিশুকে আদালতে হাজির করা হয়েছে সাক্ষ্য দানের উদ্দেশ্য ব্যতীত, অর্থাৎ বাদী হিসেবে বা বিবাদী হিসেবে যদি শিশুকে আদালতে হাজির করা হয় এবং আদালত যদি মনে করেন যে এই শিশু আসলে শিশু নয়, তাহলে শিশুর বয়স নির্ধারণের জন্য আদালত কি করতে পারেন? আদালত তদন্ত করতে পারেন এবং শুনানি গ্রহণ করতে পারেন। ধারা 21-এর 1। ধারা 21-এর 2, আদালত যখন তদন্ত বা শুনানি গ্রহণ করবেন, এই শুনানি গ্রহণকালে যদি কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তার ভিত্তিতে আদালত কি করবেন? ওই শিশুর বয়স লিপিবদ্ধ করবেন এবং শিশুর বয়স ঘোষণা করবেন। ধারা 21-এর 2। ধারা 21-এর 3-এর কতে বলা হয়েছে শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো সাক্ষ্য প্রমাণ বা দলিলাদি বা কোনো বিবৃতি বা কোনো তথ্য যদি কোথাও পাওয়া যায়, তাহলে সেই সংশ্লিষ্ট কর্মকর্তা বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর কি করতে পারেন? প্রতিষ্ঠানের কাছে আদালত সেই তথ্য বিবৃতি বা দলিলাদি বা সাক্ষ্য প্রমাণ আদালত চাইতে পারেন। খতে বলা হয়েছে ক দফা অনুসারে যার কাছে এই সাক্ষ্য প্রমাণটি চাওয়া হবে, আদালত কি করতে পারেন? সমন জারির মাধ্যমে সাক্ষীর সমন ইস্যুর মাধ্যমে ওই ব্যক্তিকে ওই সংশ্লিষ্ট তথ্যাদি হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 23-এর, ধারা 21-এর 3-এর খ। ধারা 21-এর 4-এ বলা হয়েছে এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন কোনো শিশুর বয়স নির্ধারণ করা হবে এবং বয়স নির্ধারণ করার শেষে যখন শিশু হিসেবে গণ্য করা হবে এবং তার অপরাধের যখন বিচার করা হবে, বিচার শেষে যখন রায় প্রদান করা হবে বা আদেশ প্রদান করা হবে, সেই আদেশ কার্যকর হিসেবে গণ্য করতে হবে। এবং কোনো কারণে যদি এই শিশুর বয়স যদি ভুল প্রমাণ করা যায়, তাহলে আদালত যে রায় প্রদান করেছেন সেই রায় অকার্যকর বা অবৈধ বা বাতিল বলে গণ্য করা যাবে না। তবে শর্ত থাকে যে আদালত পূর্বেই যদি ওই শিশুকে শিশু হিসেবে গণ্য না করে কোনো ব্যক্তি হিসেবে গণ্য করেন এবং তারপর যদি প্রমাণ পাওয়া যায় যে আসলে ওই শিশু ব্যক্তি নয়, শিশুই ছিল, তখন আদালত যে বিবৃতি প্রদান করছেন সেই বিবৃতি পরিবর্তন করা যাবে। ধারা 21-এর 4। ধারা 23, শিশু আদালতে যে সকল ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন, শিশু নিজে উপস্থিত থাকতে পারবেন, শিশুর পক্ষে শিশুর পিতামাতা, শিশুর অভিভাবক উপস্থিত থাকতে পারবেন। গতে বলা হয়েছে শিশুর যে আদালত থাকবে সেই আদালতের কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত থাকতে পারবেন। ঘতে বলা হয়েছে শিশু সংক্রান্ত যে মামলা পরিচালনা করতেছেন, আইনজীবী আছেন যারা, অথবা মামলা তদন্ত করতেছেন যে যে পুলিশ অফিসার বা পুলিশ বিষয়ক কর্মকর্তা বা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, তিনি হাজির থাকতে পারবেন। প্রবেশন কর্মকর্তা হাজির থাকতে পারবেন। দুই পক্ষের যে আইনজীবী থাকবেন যারা, তারা আইনজীবী হাজির থাকতে পারবেন। আর উমতে বলা হয়েছে আদালত কর্তৃক অনুমতি প্রাপ্ত যে কোনো ব্যক্তি আদালতে হাজির থাকতে পারবেন। ধারা 23। ধারা 24-এ বলা হয়েছে সে অভিযুক্ত শিশুর পিতামাতাকে আদালত হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন, কিন্তু অভিযুক্ত শিশুর পিতামাতা যদি নির্ধারিত দূরত্বের বাইরে যদি অবস্থান করেন, অর্থাৎ বেশি দূরত্বে যদি অবস্থান করেন, তাহলে নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়ে আদালত হাজির করার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করতে পারেন যে আপনারা আগামী 3 তারিখ, আজকে 25 তারিখ, আপনারা আগামী মাসের 3 তারিখে এই আদালতে হাজির থাকবেন। দেখা গেল যে শিশুর পিতামাতা 100, 150, 200 কিলোমিটার ফাঁকে, 100, 150, 200 কিলোমিটার ফাঁকে বা যাতায়াতের জন্য কোনো ব্যবস্থা নাই, তাহলে তাদেরকে হাজির করার জন্য কি একটা নির্দিষ্ট সময় দিতে হবে। দেখা গেল আজকে 25 তারিখ, কালকে সকাল বললেন যে 9টার ভিতরে আপনারা হাজির হন, কিন্তু এমন দূরত্বে তারা বসবাস করে যেখান থেকে এই 2, 4, 5, 7 ঘন্টার ভিতরে আসা সম্ভব নয়, তাহলে আদালত কি করতে হবে? যে আজকে আমরা আদেশ একটা দিলাম যে আজকে 25 তারিখ আদেশ দিলাম, আপনারা 30 তারিখে আদালতের নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে হাজির হবেন। এই আদেশটা আদালত দিতে পারেন। ধারা 24। ধারা 24। তাহলে ধারা 20, শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ। ধারা 21, বয়স নির্ধারণের জন্য বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা যাবে। ধারা 23, শিশু আদালতে যে সকল ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন। ধারা 24, শিশু আদালতে হাজির করার জন্য শিশুর অভিভাবককে নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে নির্ধারণ করে হাজির করার জন্য আদেশ দিতে পারবেন। ধারা 28, শিশু আদালতের কার্যক্রমের গোপনীয়তা। আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 14-তে পড়েছিলাম যে শিশু বা নারী সংক্রান্ত যখন কোনো আহ, কার্যক্রম আদালতে পরিচালনা হবে বা অনুসন্ধান কার্যক্রম হবে বা তদন্ত কার্যক্রম পরিচালনা হবে, তখন কি করা যাবে না? ওই শিশু বা নারীর পরিচয় প্রকাশ করা যাবে না। দিয়ে বলা হয়েছিল যদি কোনো ব্যক্তি প্রকাশ করেন তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন, তাহলে তাকে কি করা যাবে? তাকে যে কোনো দণ্ডে দণ্ডনীয় করা যাবে। ধারা 14(2). ঠিক সেম ধারা 28,
শিশু সংক্রান্ত যখন কোনো অপরাধ হবে তখন শিশু আদালতের কার্যক্রমের গোপনীয়তা রক্ষা করতে হবে। ধারা 28-1। শিশু আদালতে বিচারাধীন কোনো মামলায় জড়িত বা সাক্ষ্য প্রদানকারী কোনো শিশুর, অর্থাৎ মামলার সাথে জড়িত বাদী অথবা বিবাদী অথবা সাক্ষ্য প্রদান করার জন্য যদি কোনো শিশুকে আদালতে হাজির করা হয়, তাহলে সেই শিশুর ছবি বা এমন কোনো বর্ণনা বা কোনো তথ্য বা কোনো সংবাদ বা কোনো রিপোর্ট ইলেকট্রনিক মাধ্যম বা অন্য কোনো ইন্টারনেটের মাধ্যমে বা অন্য কোনো প্রচারের মাধ্যমে কি করা যাবে না, প্রচার করা যাবে না, যা সংশ্লিষ্ট শিশুকে শনাক্তকরণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে। অর্থাৎ শিশু আদালতের অধিবেশনে শিশু সংক্রান্ত যদি কোনো কারণে কোনো শিশুকে আদালতে হাজির করা হয়, সেটা বাদী হিসেবে হোক, বিবাদী হিসেবে হোক, অথবা সাক্ষী হিসেবে যদি কোনো শিশুকে আদালতে হাজির করা হয়, তাহলে আদালতের যে কার্যক্রম আছে, এই কার্যক্রমের কোনো ছবি, এই শিশুর কোনো ছবি বা এমন কোনো বর্ণনা দিল যে রহিমের ছেলে আজকে এই অপরাধের জন্য অমক গ্রামের অমক অমক থানার অমক গ্রামের অমকের ছেলে আজকে এই অপরাধটা করে আদালতে হাজির হয়েছে, তাহলে এই যে একটা বর্ণনা, এই বর্ণনা যদি কোনো ইলেকট্রনিক মাধ্যমে বা কোনো ইন্টারনেটের মাধ্যমে বা কোনো মোবাইল ফোনে যদি এগুলা প্রকাশ করা হয়, তাহলে তার পরিচয় পরোক্ষভাবে এবং আহ প্রত্যক্ষভাবে কি হবে, প্রকাশ পাবে। তা বর্ণনায় করা যাবে যে রহিমের ছেলে বা করিমের ছেলে আজকে মাদক সংক্রান্ত অপরাধ করছে, সে মাদক খাইছে। এই যে একটা কথা ফেসবুকে দেওয়া হলো বা ইন্টারনেট দেওয়া হলো বা অন্য কোনো ইলেকট্রনিক্স মাধ্যমে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হবে, তার পরিচয় প্রকাশ পাবে। এখানে সেই কথাটাই বলা আছে যে সংশ্লিষ্ট শিশুকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সাহায্য করে এরূপ কোনো ছবি বা প্রচার প্রচারণা কি করা যাবে না, ইন্টারনেটে প্রকাশ করা যাবে না, বা কোনো সংবাদ বা কোনো রিপোর্টে প্রকাশ করা যাবে না, বা ইলেকট্রনিক কোনো মাধ্যমে প্রকাশ করা যাবে না, যার মাধ্যমে শিশুর পরিচয় প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে প্রকাশ করা যায় বা পরোক্ষভাবে তার পরিচয় প্রকাশে সাহায্য করে। ধারা 28-1। ধারা 28 দিয়ে বলা হয়েছে, উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন, শিশুর ছবি, বর্ণনা, সংবাদ বা রিপোর্ট প্রকাশ করা শিশু স্বার্থের জন্য যদি ক্ষতিকর না হয়, মর্মে শিশু আদালতের নিকট প্রতীয়মান হয়, তাহলে উক্ত আদালত সংশ্লিষ্ট শিশুর ছবি, বর্ণনা, সংবাদ বা রিপোর্ট প্রকাশের অনুমতি প্রদান করতে পারবে। ধারা 28-2। তো ধারা 28-1-এ বলা হয়েছে, শিশু আদালতে বিচারাধীন শিশু আদালতে বিচারাধীন কোনো মামলায় জড়িত অথবা সাক্ষ্য প্রমাণের জন্য যদি কোনো শিশুকে আদালতে হাজির করা হয়, তাহলে সেই শিশুর পরিচয় বা ছবি কোনো ইলেকট্রনিক মাধ্যমে বা কোনো প্রিন্টার মাধ্যমে বা কোনো সংবাদপত্রে বা কোনো মোবাইলের মাধ্যমে বা কোনো ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করা যাবে না বা প্রচার করা যাবে না, যার ভিত্তিতে সংশ্লিষ্ট শিশুকে শনাক্তকরণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে। ধারা 28-1। ধারা 28 দিয়ে বলা হয়েছে, প্রকাশ করা যাবে যদি আদালত মনে করেন যে এই শিশুর পরিচয় প্রকাশে কোনো প্রকার ক্ষতি হবে না, শিশু স্বার্থের জন্য কোনো প্রকার ক্ষতি হবে না, তাহলে আদালতের অনুমতি সাপেক্ষে কি করা যাবে, ওই শিশুর ছবি, পরিচয় প্রকাশ করা যাবে বা বর্ণনা বা সংবাদ রিপোর্টের মাধ্যমে কি করা যাবে, প্রকাশ করা যাবে। ধারা 28-2। ধারা 28-2। তো ধারা 28-1-এ বলা হয়েছে শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না। ধারা 28-2 বলা হয়েছে শিশুর পরিচয় প্রকাশ করা যাবে যদি আদালত মনে করেন যে এই পরিচয় প্রকাশে শিশুর স্বার্থের জন্য কোনো ক্ষতি হবে না, তাহলে তখন আদালতের অনুমতি সাপেক্ষে সেই শিশুর পরিচয় কিভাবে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কি করা যাবে, প্রকাশ করা যাবে। ধারা 28-2। তাহলে ধারা 20-এ বলা হয়েছে শিশুর বয়স নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ। ধারা 21-এ বলা হয়েছে শিশুর বয়স নির্ধারণের জন্য তদন্ত করা যাবে, শুনানি করা যাবে। ধারা 23-এ বলা হয়েছে শিশু আদালতের অধিবেশনে যে সকল ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন। ধারা 24-এ বলা হয়েছে শিশু আদালতে উপস্থিত করার জন্য শিশুর পিতামাতাকে নির্ধারিত দিন তারিখ ঠিক করে দেওয়া যাবে। ধারা 28-এ বলা হয়েছে শিশু আদালতের কার্যক্রমের গোপনীয়তা রক্ষা করতে হবে, তবে শিশু আদালত যদি মনে করেন যে এই শিশুর পরিচয় প্রকাশে কোনো প্রকার বাধা নিষেধ নয় বা শিশুর কোনো ক্ষতি হবে না, সেক্ষেত্রে শিশু আদালতের অনুমতি সাপেক্ষে সেই শিশুর পরিচয় প্রকাশ করা যাবে। ধারা 28। আর সামনের দিকে যাব। না স্যার, এই পর্যন্তই থাকুক। ঠিক আছে, আর সামনের দিকে ইনশাল্লাহ যাব না, এই পর্যন্তই থাক।
MCQ 21। শিশু আইনের কোন শিশুর বিষয় বয়স নির্ধারণের জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আদালত কি জারি করতে পারেন? সমন, সাক্ষীর সমন, গ্রেপ্তারি পরোয়ানা, ক্রোকের পরোয়ানা। সমন। সাক্ষীর সমন জারি করতে পারেন, সাক্ষীর সমন। 22, শিশুর বয়স নির্ধারণের জন্য আদালত, এটা দেওয়া আছে সাক্ষীর সমন কততে? ধারা ধারা 21-এ, 21। 21 খ, হতে সাক্ষীর সমন দিতে পারেন। শিশুর বয়স নির্ধারণের জন্য আদালত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে নিম্নের কোনটি গ্রহণ করতে পারেন? প্রাসঙ্গিক দলিল, রেজিস্টার, প্রাসঙ্গিক তথ্য বা বিবৃতি, সবগুলো। সবগুলোই। শিশু আদালতের অধিবেশনে নিম্নের কোন ব্যক্তি উপস্থিত থাকতে পারবে? শিশুর পিতামাতা, আদালতের কর্মকর্তা কর্মচারী, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, সবগুলো। সবগুলো। শিশু আদালতের অধিবেশনে নিম্নের কোন ব্যক্তি উপস্থিত থাকতে পারবে? এটা এখনো আমরা পড়ি নাই, এটাতে আমরা এখনো যাই নাই। ও, ধারা 27, এটা আমরা পড়ি নাই, এটা লাগবে না। ধারা 27, শিশু আদালতে শিশুর বোধগম্য করার জন্য আদালত বিনা খরচে ভাষা, দোভাষী বা অন্যান্য সহায়তা প্রদান করবে। কত ধারা? ধারা 27। অর্থাৎ দোভাষী নিয়োগ করা যাবে, অর্থাৎ এমন ভাষায় আদালত বিচার কার্য পরিচালনা করতে হয় যে ভাষা শিশুর বোধগম্য নয়। এক্ষেত্রে কি করতে পারবেন? আদালত বিনা খরচে শিশুকে একজন ব্যাখ্যা প্রদানকারী ব্যক্তি বা দোভাষী বা অন্যান্য কোনো সহায়তা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সহায়তা প্রদান করার জন্য কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারবেন। ধারা 27। শিশু আদালত কর্তৃক আদেশ প্রদানের ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি বিবেচনায় নিতে হবে? শিশুর অভিমত, শিশুর পরিবারের আর্থিক অবস্থা, শিশুর বয়স ও লিঙ্গ, সবগুলো। শিশু আদালত কর্তৃক আদেশ প্রদানের ক্ষেত্রে কোন বিষয়টি? শিশুর অভিমত নাকি? শিশুর অভিমত না, শিশুর বয়স ও লিঙ্গ।
শিশুর বয়স ও লিঙ্গ এটা নিতে হবে। সবগুলো নিতে হবে। শিশুর অভিমত। ও, এই ধারায় এখন আমরা আসি না, ধারা 30। ধারা 30। হুম। ধারা 30-এ, ধারা 30 সামনে যখন ইনশাল্লাহ পড়াবো নি, কালকে কালকে ইনশাল্লাহ ক্লাস হবে, কিন্তু অবশ্যই সকালের ক্লাসটা হবে আগামীকালকে। আপনারা ইনশাল্লাহ অবশ্যই থাকার চেষ্টা করবেন। আর আজকে যে পড়া হলো, যতটুকু পড়া হয়েছে শিশু আইনটা, এই 28 ধারা পর্যন্ত, ঠিক আছে? 28 ধারা পর্যন্ত অবশ্যই পড়বেন। 20, 21, 23, 24, 28। চারটা ধারা পড়া হয়েছে। 20, 21, 23, 24, 28, চারটা ধারা। ধারাগুলো যেহেতু একটু মানে গোছালো ধারা না, একটু পড়ার চেষ্টা করবেন। চারটা ধারাই আজকে ইনশাল্লাহ থাক। আমরা সামনের দিকে ইনশাল্লাহ আজকে আর যাই নাই, আর যাবো না। আগামীকালকে ইনশাল্লাহ 28 থেকে শুরু করে 29 থেকে শুরু করে পরবর্তী ধারা যেগুলো পড়ানো যায় ইনশাল্লাহ সেগুলো পড়ানোর চেষ্টা করব। আর আপনারা অবশ্যই অবশ্যই এই ধারাগুলো একটু পড়বেন আর লিখবেন। আর গত রাত্রে যে প্রশ্নগুলো পড়াইছিলাম, যদি মনে থাকে একটু এগুলো লেখার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? এগুলো একটু লেখার চেষ্টা করবেন। তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।